ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধে কাজ করছে সরকার। অনলাইন সুবিধায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রধানমন্ত্রীর। ধাপে ধাপে সব ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। দুর্নীতির আখড়া রেজিস্ট্রি অফিস। গাইবান্ধায় রাজস্বের বিপুল টাকা আত্মসাৎ। জড়িত কর্মকর্তা কর্মচারীরা। দলিল জালিয়াতির অভিযোগ। পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। যখন থেকে খারিজ করবো তখন দেখি না দলিলে হয় নাই। ওটা একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। মহাপরিদর্শকের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে বিদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম ও উপসর্গে আরও 11 শিশুর প্রাণহানি। ঈদের পর দ্বিতীয় ধাপের টিকা ক্যাম্পেইন শুরু। মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারের ক্ষতিপূরণ কেন নয় রুল জারি। পানি সংরক্ষণ যুক্ত করে সংশোধন হচ্ছে তিস্তা প্রকল্প। জুলাইয়ে শুরু পদ্মা ব্যারেজের কাজ। গঙ্গা চুক্তি নবায়নে নতুন বোঝাপড়া চায় ভারত। ধারাবাহিকতায় জোর বাংলাদেশের। সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় নির্বাচন। আগে সিটি নাকি ইউপি নির্ভর করছে বরাদ্দের ওপর, জানালেন প্রতিমন্ত্রী। প্রশাসক নিয়োগে বগুড়া সিটির কার্যক্রম শুরু। এবং জমে উঠছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চাহিদার তুলনায় 20 লাখ বেশি মজুদ। চোরাই পথে গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি। ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধ করতে চায় সরকার। ভূমি সেবা মেলার উদ্বোধন করে কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইন কার্যক্রমে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমার আশা প্রকাশ করেন সরকার প্রধান। বলেন, জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে সরকার দায়বদ্ধ। প্রান্তিক পর্যায়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবার সঙ্গে পরিচয় করাতে দেশব্যাপী শুরু হলো 3 দিনের ভূমি সেবা মেলা, যা চলছে দেশের জেলা উপজেলা পর্যায়ে। মেলার বিভিন্ন স্টল থেকে ই নামজারি, অনলাইনে কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ সহ ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। ভূমি জমি সংক্রান্ত হিসাব মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়ন করতে চায় সরকার। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। এ সময় জমি জমা সংক্রান্ত মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দেন সরকার প্রধান। মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে ধাপে ধাপে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। পরে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ডে কেয়ার সেন্টার। এ সময় শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রেজিস্ট্রি অফিস যেন দুর্নীতির আখড়া। রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার ভূমি অফিস থেকে। এতে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব করে জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের তৃতীয় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। এরকম দুর্নীতি হয়ে থাকে,
এরকম দুর্নীতি চলে তাহলে আমরা কোথায় যাব? এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন? বললাম তো ভাই ঢাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না না না। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই, তো বালামে ওঠে নাই কি জন্য? তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। কে কি করছে, কে কিভাবে সহায়তা করছে, এটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসার জানা সত্যি কি এই অকামিশন করে, এটা তো একেবারে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি? স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি আমাকেই পুলিশে দিত। তার বিরুদ্ধে বিদ্যাহের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে তাকে এই টাকা জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 11 শিশুর। হাসপাতালে ভর্তি হয়েছেন 1337 জন। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। সব হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ঈদের পর দেশব্যাপী হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একসময় নিয়ন্ত্রণে থাকা হাম আবার উদ্বেগ বাড়াচ্ছে। দেখা গেছে হাসপাতালে ভর্তি থাকা বেশিরভাগই টিকা পায়নি, আবার টিকাদান শুরু হলেও বাদ পড়েছে বয়সসীমায়। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। বিভিন্ন হাসপাতালে ঘুরে ব্যয় করছেন অনেক টাকা, জমিয়েছেন ওষুধের পাহাড়। আইসিআইস হচ্ছে 21 দিন, আলমাটিয়াটা হাসপাতাল ছিল, সেই জায়গায় রাখিছিলাম 2 দিন, আর এই জায়গায় আইসির ভিতরে 7 দিন, আর এ বেডে দিয়েছে। আইসিও বলছিল, কিন্তু আমার তো অত সাধ্য ছিল না। আল্লাহর হুকুম ছাড়া তো আর কিছু হয় না। আল্লাহর অশেষ মেহেরবান যে আমার বাচ্চাটা অনেক সুস্থ হয়ে গেছে আগের থেকে। রোগীর অভিভাবকদের আর্থিক কষ্টের কথা চিন্তা করে ডেডিকেটেড হামের ইউনিট সহ বেড সংখ্যা বাড়িয়েছে বিভিন্ন হাসপাতাল। আমাদের এখানে যেদিন হামের প্রাদুর্ভাব শুরু হলো, সাথে সাথে আমাদেরকে বললেন যে এখানে হামের ইউনিট খুলতে হবে। আমরা সাথে সাথে হামের ইউনিট খুললি। হাম ও উপসর্গ রোগীর চিকিৎসায় সরকারি বেসরকারি সব হাসপাতালে আলাদা ওয়ার্ড ও কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ঘরে ঘরে গিয়ে টিকা কার্যক্রম চালানো হচ্ছে। ঈদের পর দেশব্যাপী টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইনও শুরু হবে। আবার আমরা সেকেন্ড ফেজ ক্যাম্পেইনিং ইনশাআল্লাহ ঈদের পরে সিদ্ধান্ত নিয়ে নাইটেকের সাথে সিদ্ধান্ত নিয়ে তাদের সাজেশন মতো আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছু সংকট থাকলেও খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 কোটির উপরে সিরিঞ্জ। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠন ও পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুপুরে আলাদা 2 রিটের শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। তবে অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে, এ বিষয়ে এখনই অভিযোগ করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। জানান, আদালতের আদেশ হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক হবে। জুলাইয়ে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেমিনারে অংশ নিয়ে তিনি একথা জানান। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনায় সংশোধনী আনছে সরকার। প্রকল্পে পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয় ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেজন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে। সুতরাং আমরা তিস্তা প্রকল্পের কিছুটা সংশোধনী হয়ে তারপর এটা উপস্থাপিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশান বনানী বাড়িধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং লেক কেন্দ্রিক নাগরিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। শেখ হাসিনা ফিরলে তার সঙ্গেও ইনসাফ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার বহির্ভূত কোনো কিছু করবে না সরকার। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব, আর যদি না হয় সেটা কার্যকর হবে। কোরবানি ঈদে এবার চাহিদার তুলনায় 20 লাখের বেশি গবাদি পশু মজুত রয়েছে। চোরাই পথে গরুর প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে নির্বাচন ইশতেহারে পানি, নদী ও কৃষি অঙ্গীকার ও তার বাস্তবায়ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে অংশ নেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, কোরবানির জন্য দেশে 1,34,34,000 গবাদি পশু মজুদ আছেন, আর চাহিদা রয়েছে 1,02 লাখ পশুর। চাহিদার তুলনায় বেশি মজুদ থাকায় পশু আমদানির প্রয়োজন নেই। সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পশু রপ্তানি করার লক্ষ্য নিয়েছে সরকার। যেহেতু হচ্ছে বাংলাদেশের পানি সম্পদ কিংবা হচ্ছে জলবায়ু পরিবর্তন, যাই হোক আসলে হচ্ছে এই প্রকল্পগুলো সব ইলিশের অবস্থায় প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। সেজন্য আমরা বলেছি বাইরের পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। সিটি কর্পোরেশন নাকি ইউনিয়ন পরিষদে আগে ভোট হবে তা বাজেটে বরাদ্দের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ইউনিয়ন পরিষদের টাকা তো সবচেয়ে বেশি লাগবে, এরপরে বৃহৎ আকার আছে আপনার হচ্ছে উপজেলা, সিটি কর্পোরেশন তো মাত্র 13টি। তো স্বাভাবিক কারণে এগুলিতে বাজেট তো কম লাগবে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা যে বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচনে শেষ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক 4 দিনের মাথায় এবার চীনে পৌঁছালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিং বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের মাঝে পুতিনের এই সফরকে ওয়াশিংটনের বিরুদ্ধে মস্কো বেইজিং অক্ষ জোরালো করার বড় বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।